যেভাবে নাগরিক হয়রানি বা করা হচ্ছে এটা বন্ধের জন্য। আর একটা আপনার এখানে চানকিয়াতে আপনাদের এখানকার এই ছেলে আমাদের অফিসের দায়িত্বশীল একজন, ওর ভালো একটা অনুষ্ঠান ছিল, সেই প্রোগ্রামে এসেছিলাম। কালকে রাত্রে আমি ওকে বললাম যে আমার মাঠে আসলে যে এভাবে মানুষ আতঙ্কিত, ভয় পেয়ে যাচ্ছে, কি করবে না করবে মানুষ বুঝতে পারছে না। ওকে বললাম যে তোমার বাড়িটা আমি যাচ্ছি, কিন্তু আগে পরে একটা কাজ করে কিছু করার, বিশেষ করে যারা মহিলা যারা বয়স্ক লোক আছে তাদেরকে দেখে এক জায়গায় করবে, এসআইআর নিয়ে আমি 5-7 মিনিট তাদেরকে বুঝিয়ে দেবো। কিন্তু একটা অনুরোধ করেছিল, একটা হ্যান্ড মাইক রাখতে, এই মাইক না, হ্যান্ড মাইক রাখতে, যাতে অন্তত খুব জোরে চিৎকার তারা করতে হবে না পারেন। কিন্তু বিকালে দুপুরের পরে দেখলাম যখন আসছিলাম, টিয়ার দিয়ে সুন্দর একটা স্টেজে চলে ফেলেছিল, যা ভালো করেছে মানুষ বুঝতে। যখন এটা হয় স্বাভাবিকভাবে পার্টির কিছু গাইডলাইন আছে, পার্টির পক্ষ থেকে হচ্ছে তো গাইডলাইন আছে কি, এখানকার যিনি অবজারভার, আমি যেহেতু একটা পার্টির সর্বোচ্চ লিডার হলেও আমার কাজ হবে কি, পার্টির গাইডলাইন হচ্ছে একটা অবজারভার, যেহেতু আমি একটা প্রোগ্রাম করতে চাইছি, একটা বলতে চাইছি, জানানো যে খুশিটাকে জানাও যে ভাইজান আসছে, ভাইজান কিছু লোককে এটা করতে চাইছে, একটা মাইক, হ্যান্ড মাইক দিয়ে। তখন বিশ্বজিৎটা আমাকে ফোন করলেন যে আমরা এসআইআর নিয়ে যাতে সাধারণ মানুষরা আতঙ্কিত হয়, আমরা এখানে একটা অলরেডি মঞ্চ করছি, কম ল্যাব থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপ নিয়ে আমরা থাকবো, পার্টনার নাম্বার যা যা প্রয়োজন আছে মানুষ এখানে আসলে আমরা ফিল আপ করবো। তো আপনি যদি সন্ধ্যার দিকে একটু বয়স্ক লোক আছে তাদেরকে দেখে এক জায়গায় করবে, এসআইআর নিয়ে আমি 5-7 মিনিট তাদেরকে বুঝিয়ে দেবো। কিন্তু একটা অনুরোধ করেছিল, একটা হ্যান্ড মাইক রাখতে, এই মাইক না, হ্যান্ড মাইক রাখতে, যাতে অন্তত খুব জোরে চিৎকার তারা করতে হবে না পারেন। কিন্তু বিকালে দুপুরের পরে দেখলাম যখন আসছিলাম, টিয়ার দিয়ে সুন্দর একটা স্টেজে চলে ফেলেছিল, যা ভালো করেছে মানুষ বুঝতে। যখন এটা হয় স্বাভাবিকভাবে পার্টির কিছু গাইডলাইন আছে, পার্টির পক্ষ থেকে হচ্ছে তো গাইডলাইন আছে কি, এখানকার যিনি অবজারভার, আমি যেহেতু একটা পার্টির সর্বোচ্চ লিডার হলেও আমার কাজ হবে কি, পার্টির গাইডলাইন হচ্ছে একটা অবজারভার, যেহেতু আমি একটা প্রোগ্রাম করতে চাইছি, একটা বলতে চাইছি, জানানো যে খুশিটাকে জানাও যে ভাইজান আসছে, ভাইজান কিছু লোককে এটা করতে চাইছে, একটা মাইক, হ্যান্ড মাইক দিয়ে। তখন বিশ্বজিৎটা আমাকে ফোন করলেন যে আমরা এসআইআর নিয়ে যাতে সাধারণ মানুষরা আতঙ্কিত হয়, আমরা এখানে একটা অলরেডি মঞ্চ করছি, কম ল্যাব থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপ নিয়ে আমরা থাকবো, পার্টনার নাম্বার যা যা প্রয়োজন আছে মানুষ এখানে আসলে আমরা ফিল আপ করবো। তো আপনি যদি সন্ধ্যার দিকে একটু প্রথম দিকে যাওয়ার সুযোগ হয় তাহলে একটু ভালো হয়। আমিও ভাবলাম হয়তো একটু কষ্ট হবে, কিন্তু কিছু মানুষ এই প্ল্যাটফর্মের মাধ্যমে সচেতন হবে, কিভাবে ফর্ম ফিল আপটা করতে হয় সেটাও, বা এসআইআর নিয়ে আতঙ্কিত হতে হবেন না, এটা হয়তো কিছু মানুষকে বুঝাতে পারবো। সেই জন্য আমি বিশ্বজিৎদাকে বললাম ঠিক আছে আমি যাবো। এসে পৌঁছেছি, এটা সেই ধরনের পূর্ব ঘোষিত কোনো প্রোগ্রাম নয়, সেই জন্য বললাম না তোমাকে বরণ করতে চাইছিল, আমি বরণ করতে লাগবে না, এটা ওই রকম প্রোগ্রাম নয়। মানুষ বিপদে পড়েছে, মানুষের কাছে দাঁড়াতে হবে, যেটা বিপদ মুক্ত করতে হবে। সে তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, ইভেন বিজেপিও করতে পারে, তাতে আমাদের আইএসএফ এর কোনো লেনা দেনা নেই। আইএসএফ এর কাজ সমাজ ব্যবস্থা পরিবর্তন করবো, চিন্তিত, বঞ্চিত, অত্যাচারিত, বিপরীত মানুষের পাশে থাকবো, চিন্তা থেকে তাকে মুক্ত করবো, অত্যাচার থেকে তাকে বাঁচাবো, বঞ্চিত যে হচ্ছে তাকে অধিকার তার পাইয়ে দেবো, এটা আইএসএফ লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে আছে। আজকে বাংলার হেভি অংশের মানুষ বিজেপি আর তৃণমূল এই দুটো দলের পাল্লায় পড়ে, এই দুটো দলের বোঝাপড়াতে, মিডিয়ার একটা অংশের সহযোগিতাতে
প্রায় বাংলার 80% মানুষ আজকে চিন্তিত। এই চিন্তিত করেছে কারণ এই একটু আপনাদের বলতে চাই, আপনার কি শোনার মানসিকতা আছে? শোনার মানসিকতা জানতে হবে, প্রশ্ন করতে হবে, হঠাৎ এসআইআর আসলো কেন? এইগুলো হচ্ছে ভোট ধরা কর। বিজেপি তৃণমূল দেখছে যে পশ্চিমবাংলায় ওদের আর ভাগ ভিত থাকবে না, ওদের আর জায়গা নয়। তৃণমূল যে পলিটিক্সগুলো করে ক্ষমতা এসেছিল, একটা ফুলফিল দূরের কথা, উল্টে মানুষের অধিকার কেটে দিচ্ছে। শুধু অধিকার করা নয়, তারা নিজেদের মধ্যে মারপিট করে মরছে, যেটা সমাজে খারাপ বার্তা আসছে। আর বিজেপি শুধুমাত্র হিন্দু মুসলমানের রাজনীতি করছে, মানুষকে বিভ্রান্ত করছে, আর অন্য কিছু করছে না। এরাই সুযোগের কাছ থেকে মানুষ বেরিয়ে চলে আসছে। তাহলে কি করতে হবে? মূল ইস্যু প্রশ্ন করা যাবে না, মূল ইস্যু থেকে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে হবে। প্রশ্ন করা কি দরকার ছিল? আজকে এখানে দাঁড়িয়ে কি বলা দরকার ছিল? আমডাঙ্গার ব্লক হসপিটালে ডক্টর নেই কেন? আজকে এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করা কি দরকার ছিল? আমডাঙ্গার প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল গুলোতে টিচার নাই কেন? এখানে দাঁড়িয়ে আপনার আমার প্রশ্ন করা দরকার ছিল, আমার বক্তব্য দেওয়া দরকার ছিল, কিভাবে আমডাঙ্গার কৃষকদের মাসিক গড় আয় বাড়বে, সেই পলিসি রাজ্য সরকার আনছে না কেন? আমাদের এখানে দাঁড়িয়ে আওয়াজ তোলা দরকার ছিল, এই ন্যাশনাল হাইওয়ে এক্সটেন্ড হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তার গাইডলাইন মেনে যে ক্ষতিপূরণটা পাওয়ার দরকার ছিল সেটা পাচ্ছে না কেন? এইটা নিয়ে আমার এখন চর্চা করার দরকার ছিল। তার পরিবর্তে আমি কি চর্চা করছি? এসআইআর এর ফর্ম ফিল আপ কিভাবে হবে, কোথায় গিয়ে জমা দিতে হবে, 2002 এর ফর্ম ভোটার লিস্ট কোথায় পাওয়া যাবে, এই নিয়ে হচ্ছে না। সব ভুলে গেছি আমরা। আমাদের বাড়ির মেয়ে বৃহত্তমকে খুন করে ধর্ষণ করানো হলো, তার বিচার চাইতে ভুলে গেলাম আমরা। আমরা ভুলে গেলাম আমাদেরই বাড়ির একটি ছেলে এখানে আম বাগানে এসেছিল, আম পাড়তে গিয়েছিল, তাকে পিটিয়ে মেরেছিল, মরে ছিল, ভুলে গেছে? ভুলে যায়নি। তার নাম বা টাইটেল আলাদা আলাদা, ওসব ভুলবেন না। হয়তো টাইটেল দেখে অনেকে প্রতিবাদ করে, আইএসএফ টাইটেল লিখে নাম লিখে প্রতিবাদ করে না, অন্যায় অন্যায়। মনে আছে তো আমার? এটা ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের এখন চর্চা করার কি দরকার ছিল? যে ওবিসি সার্টিফিকেট নিয়ে মুসলিম সম্প্রদায়ের সাথে যে মমতা ব্যানার্জি বৈষম্য করেছে, এই সময়ে সব থেকে বড় ওড়িশার মুসলমানদেরকে মমতা ব্যানার্জি দিয়েছে ওবিসি সার্টিফিকেট। এই সার্টিফিকেটে যে বঞ্চনা হয়েছে, নাম কাগজে সার্টিফিকেট থাকবে, ওই সার্টিফিকেট দিয়ে দোকানে কাগজ বিক্রি করে এরা আসলে কাগজ যারা কিনে লক্ষ লক্ষ ভাঙাওয়ালা, এই ভাঙাওয়ালাদেরকে বিক্রি করলে কতটুকু পাবে, ওর থেকে বেশি দাম আর নাই। এই নিয়ে এখন চর্চা করা দরকার ছিল। তার পরিবর্তে আমরা কি করছি? আমার কাগজ কি করে ঠিক হবে, আমার কাগজ কি হবে? আমাদের প্রশ্ন করা দরকার ছিল শুভেন্দু অধিকারীদের কেন্দ্র সরকারকে, তোমরা গল্প শুনিয়েছিলে ক্ষমতায় আসলে 2 কোটি বছরের চাকরি পাবে, তথ্য দাও, ডেটা দাও। এই তোমরা 12 বছর সরকারে আছো, 14 থেকে 25, 11 বছর সরকারে আছো, কত কোটি চাকরি দিয়ে তথ্য দাও। মুসলমানদের চাকরি দেবে না, হিন্দুদের চাকরি দেবে না, প্রশ্ন নয়, কত চাকরি দিয়েছে তথ্য দাও, প্রশ্ন করা দরকার ছিল। প্রশ্ন করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে। গল্প শুনিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে দিয়েছে, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে, 15 পয়সা পেয়েছে আপনারা? এই প্রশ্ন করা দরকার ছিল। 1 টাকা দিলে $1 পাওয়া যাবে, এই গল্প শুনিয়েছিল। কিন্তু 2014 সালে 61 টাকা দিয়ে $1 পাওয়া যেত। আর আজকের দিনে দিনে এখন তো আচ্ছে দিন, ওই আচ্ছে দিনে 88 টাকা দিলে 1 টাকা পাওয়া যায়। ক্ষতি কি হচ্ছে? টাকার যত মান কমছে, তত বিশ্ব বাজারের মার্কেট থেকে তার দাম বাড়ছে। উদাহরণ দিচ্ছি, কদিন আগে আমাদের হিন্দু সমাজের ভাইয়েরা ধানতেরাস উৎসব, কেন না? ধানতেরাস উৎসব কি?
হিন্দু সমাজের মধ্যে অনেকে আমার মানে অনেকে মানে না, আমার দেখার দরকার নেই, আমার দেখার দরকার নেই। কিন্তু হিন্দু সমাজের একটা ধর্মীয় উৎসব তো ধানতেরাস, আমি যতটুকু জানি ভুল হলে আমার এখানে হিন্দু ভাই থাকে আমার ধরিয়ে দেবে, বলতে তাহলে আমার সুবিধা হবে, পরে কোনো ধরবো আমি ভাই সব তো জানি না। যে তাদের ধর্মীয় বিশ্বাস ওই ধানতেরাসের দিনে যদি একটু সোনা এনে লক্ষ্মী আসবে তাদের মঙ্গল হবে, তাই তো নাকি ভাই? হিন্দু সমাজের মানুষের ভুল হলে বললাম ঠিক করে দেবো, শিখে নেবো। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নাই। তাহলে বলুন ধানতেরাস শোনা। এবারে আপনারা জানেন হিন্দু ভাইরা, শুধু হিন্দু ভাইদের জন্য বিবাহের ক্ষেত্রে সোনা আমরা ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা সোনা ব্যবহার করি। 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম কত ছিল আপনার মনে আছে? 28,000 টাকা। আর আজকে 2025 সালে 10 গ্রাম সোনার দাম লাস্ট যেদিন ধানতেরাস হয়েছিল, যেদিনকে আমার হিন্দু ভাইরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী একটু সোনা কিনতে দোকানে গিয়েছিল, 1,28,000 টাকায় কিনেছে। এর প্রতিবাদ কোনো শুভেন্দু অধিকারী করেনি, তিনি খোঁজ করেনি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী করেছে। আজকে দিনের গল্প শুনলে 1 লাখ টাকা সোনার দাম 11 বছর বাড়িয়ে দিল। আজকে দিনের গল্প শুনিয়েছিল পেট্রোল ডিজেল 100 এখন কম্পিটিশন করছে, 1 সেঞ্চুরি মারবো আর মারবো নাই করছে। সচিন তেন্ডুলকারের মতো অবস্থা আছে, 99 বেশি আউট হয়ে যায়। 90-এর কোটায় আমাদের দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারের নাম কি? সচিন তেন্ডুলকার। উনি যদি 90-এর কাটায় যতবার আউট হয়েছে, যদি না আউট হতে যদি সেঞ্চুরি করছে, তাহলে 100 সেঞ্চুরি আছে, আর 50 জিত করে গেছে। তো পেট্রোল ডিজেল এখন করছে, শুধু সেঞ্চুরি খবর কমেই করছে। এগুলো দেখছো তো, তুমি গল্প কি শুনিয়েছিল? পেট্রোল ডিজেলের দাম কমে যাবে, ডলারের দাম কমে যাবে, 2 কোটি চাকরি মানে, 4 লক্ষ টাকা মানে, সবকা সাথ সবকা বিকাশ হবে, আদানি আম্বানির সাথ আর ওদের বিকাশ হচ্ছে। আপনারা আমার পাড়ার হিন্দু কি মুসলমান খোঁজ নিয়ে দেখুন, দলিত কি আদিবাসী, 11 বছরে মোদী ক্ষমতায় আসার জন্য মুসলমানদের ছেড়ে হিন্দু ভাইটা ব্যক্তিগত যুক্তি তুলে হচ্ছে। হিন্দু মুসলমান সবাই প্রশ্ন করবে, যাতে এই সরকারগুলোকে, ব্যর্থ সরকারগুলোকে প্রশ্ন না করে, আপনাকে আমাকে বিভিন্ন ভাবে কৌশলে তারা পেরেশানির মধ্যে রাখছে। তারা আপনাকে আমাকে ডিস্টার্ব করতে চাইছে। কখনো বলছে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো, আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করো, রেশন কার্ড ডিজিটাল করো, আর ওটা ছাপ দাও। ভোটার দিন শুধু আমাদের লাইনে দাঁড় করে যাচ্ছে, কারণ কি? ওদের ব্যর্থতা না ধরতে যায়। কিন্তু সরকারটা কি আমার কথা কি বুঝে আসছে আপনাদের? কারো খারাপ লাগেনি তোমার? ভোট কাকে দেবেন না দেবেন আমার যায় আসে না, চাইবো ভোটের সময় ধীরে দেবেন, আজকে না দেবেন। কিন্তু আপনাকে অ্যাকচুয়াল ফ্যাক্টটা জানতে হবে, সরকারটা কি খাই না রাখে? সরকারের কাজ কি? সরকারের কাজ আমি নাগরিক, আমাকে একটু সুখে রাখবে। আমি অসুস্থ, সরকার আমাকে সুস্থ করে তুলবে। আমি ক্ষুধার্ত, সরকার আমার খাদ্যের ব্যবস্থা করবে। আমার মাথায় চাল নেই, সরকার একটা বাড়ি দেবে। আমার ছেলে পড়াশোনা করবে, সরকার দায়িত্ব নিয়ে পড়াবে। এইগুলো হচ্ছে সরকার। বুঝতে পারছেন? আর আজকে সরকার একটাও কাজ করছে? আপনি তো সরকার তৈরি করেছেন, আপনার পাওয়ারটা আপনি বুঝতে পারছেন না। কথাই আছে না, হাতির গান দিয়ে শরীর ঢাকা থাকে, হাতি যদি তার শরীর দেখতে পেত নাকি সব পার করে ফেলত। তো আপনি আপনার পাওয়ারটা বুঝতে পারছেন না। পাওয়ারটা 2-3টে বিষয়টা, একটা তো অজ্ঞতা দিয়ে ঢাকানো হচ্ছে, একটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে হচ্ছে, আর একটা হচ্ছে নিজের পরের প্রজন্মের বিপদ ডেকে আনার দায়িত্ব নিজে তুলে নিচ্ছেন। আপনি তৃণমূলকে ভোট দিলে পরের প্রজন্ম ধ্বংস হবে, পিছিয়ে থেকে ভোট দিলে পরের প্রজন্ম ধ্বংস হবে। পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে যাচ্ছে কেন? বিশ্ববাজারে তেলের দাম এত কম এখন বেড়ে যাচ্ছে কেন? খোঁজ নিয়ে দেখুন। ভারত এগিয়ে আছে, কোথায় জানেন? বলছে দেশ এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় জানেন? সারা পৃথিবীতে যত দেশ ঋণ নেয় না, লোন নাই তো লোন নিতে, সেই লোন নিয়ে আমার দেশ এগিয়ে দিয়েছে। হ্যাঁ, বাংলা এগিয়ে যাচ্ছে। বলছে এগিয়ে বাংলা, হ্যাঁ এগিয়ে বাংলা। কিসে জানেন?
মাথা পিছু লোনিয়ে এই যে বসে আছেন না বা এই আপনার বাড়ির বাচ্চাটা আর আপনি 2011 সালে আপনার মাথার উপরে ঋণ ছিল, রাজ্যের ঋণ ছিল 12,000 টাকা, আর আজকে আপনার মাথা পিছু ঋণ কত জানেন? 70,000 টাকা। এবার বলুন সরকারের ঋণ আমি কি করবো? অত সহজ নয়, সরকারের ঋণ নয়। সরকার কালকে আছে, আজকে আছে, কালকে আপনি চেঞ্জ করে দেবেন, আপনার হাতে ক্ষমতা আছে। ঋণটা নাগরিকের উপরে আছে। পশ্চিমবাংলা থেকে তো তুলে নিয়ে চলে যাবে না। কিভাবে ঋণটা শোধ হচ্ছে বা শোধ হবে? মালের দাম বাড়বে, বাড়ছে না? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না, পেট্রোল ডিজেল হ্যান্ড ট্যান, এর থেকে টাকা তুলে ঋণটা শোধ করবে। যে লোন নিয়ে তো বাংলায় এই দুটো জায়গায় বাংলায়। তো সরকারের কাজটা কি? সরকারকে কারা তৈরি করেছে? জনগণ। সরকারের কাজটা আপনার বিপদে আপনার পাশে থাকা, তার পরিবর্তে সরকার আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। দুটো সরকার মিলে খুব চক্রান্ত করছে। কি বলা হচ্ছে? এসআইআর নাকি আতঙ্ক হয়ে মারা গেছে। খুবই দুঃখিত, মর্মাহত। আমি দুঃখিত, আমি মর্মাহত। তবে একটা কথা আমি বলবো, আজকে বলবো না, 10 দিন বাদ তারপরে বলবো। আমি 10 দিন বাদ কোভিড পিরিয়ডকে ছেড়ে আমি একটা কথা বলবো, হয়তো 10-15 দিন যা। তবে আতঙ্কিত কারা করছেন? আপনি কি করছেন? আতঙ্কিত আপনারা করছেন? আপনার আতঙ্ক মুক্ত হওয়ার জন্য আজকে এসেছেন তো, রসময় এসছে, কিছু শুনলো। আপনি আতঙ্কিত, আপনি কাউকে করছেন না। করছে কারা? রাজনৈতিক কারবারিরা। করছে কারা? সরকারের সাথে যারা ঘুরে আছে, একটা কেন্দ্রীয় সরকারের সাথে, একটা রাজ্য সরকারের। এই অপদার্থ শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি, এরা মিলে আপনাকে আতঙ্কিত করছে। আমি বলছি যে যারা বলছে এসআইআর আতঙ্কে মারা গেছে, এই দুজনের নামে মামলা দায়ের করুক তাদের পরিবার, রাজ্য সরকারের নামে, কেন্দ্র সরকারের নামে, আর এই নেতাগুলোর নামে, যারা পশ্চিমবাংলায় দেখি 1.5 কোটি রোহিঙ্গা আছে তাড়িয়ে দেবো বলে গল্প শোনাচ্ছে, যারা বলছে এই ভোটার লিস্টে নাম না উঠলে দেশ থেকে তাড়িয়ে দেবো, এরা দুজনই অসত্য কথা বলছে। আপনাদের জানিয়ে রাখি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার নাই, অধিকার নাই আপনার নাগরিকত্ব যাচাই করার। যদি আজকের পর থেকে পুরো ডিএলএসে ধরে আপনার নাগরিকত্বের প্রমাণ দাও, তাকে বলবেন থামো বাবু, আমি ফোনটা অন করছি। ফোনটা বার করে একটা ভিডিও করবেন, বলবেন তোমার কত সৎ সাহস আছে, এবার বলো। আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, ওই ডিএলও কেন, ইলেকশন কমিশনের যিনি চিফ আছেন সেই সাহেবেরও কোনো ক্ষমতা নাই, অধিকার সংবিধান দেয়নি, এতটা তাকে পাওয়ার দেয়নি। আপনি ভারতীয় কি ভারতীয় নয় এটা যাচাই করার ইলেকশন কমিশনের কাজ নয়। কিন্তু আপনাদের কি বুঝে বলছেন? যদি ভোটার লিস্টে নাম কেটে যায়, কেটে দেবে, প্রতিপদে কেটে দিয়ে তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদের বলি, ভোটার লিস্টের সাথে নাগরিকত্বের কোনো নাই। আপনারা দেখেছেন কলকাতা অঞ্চলকে দেখেন, এই বলছি নতুন ভাইদেরকে ভোটার বানাচ্ছে ঠাকুরবাড়ির কিছু রাজনৈতিক কর্মীরা। ঠাকুরবাড়িকে শ্রদ্ধা সম্মান করি, হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরকে সম্মান করি, তার বংশধর যারা আছে, সে মমতা বালা ঠাকুর হতে পারে, আপনারা সুব্রত বা সুব্রত ঠাকুর হতে পারে, সেই রক্ত তাদের গায়ে বলছে, তাদেরকে আমি সম্মান করি। কিন্তু রাজনৈতিক নেতা মমতা বালা ঠাকুর, রাজনৈতিক নেতা সুব্রত ঠাকুর বা শান্তনু ঠাকুর, এরা মানুষকে শুধু ভয় করছে, নিজেদের এমপি এমএলএ মন্ত্রী হওয়ার জায়গা থেকে পাকা করে রাখছে, বাইরে আরো কিছু করছে না। আমি কিন্তু বলতে আর সমাজসেবী ভদ্রতা বলি, ভুল করতে পারে, আবার এটা আমার সাথে বেড়ে উঠবে, তোমরা দেখেছো চলে গেছে না। হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরের ইতিহাস পড়তে হবে, নারী ক্ষমতায়নের কথা তিনি কিভাবে বলে গেছে। হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুররা তার সমাজকে শিক্ষা অর্জনের কথা কিভাবে বলে গিয়েছে জানবেন, সমাজে তিনি কি করেছে, যাতে বিষয় যাচ্ছি না। এটা আসছি যে সরকারের কাজ ছিল আপনাকে বিপদ মুক্ত করা, সরকার দায়িত্ব নিয়ে আপনাকে আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে। আচ্ছা, আপনার এখানে তো বাজারের মানুষ ডক্টর হতে পাবেন, ডক্টর আছে, আমি যদি ভুল করি ডক্টর সাহেব যারা আছেন বললো আমার একটু ভুলটা সংশোধন করে দেবেন। ভারতবর্ষে 1 বছরের সাপে কামড়ে মারা যায় 50,000 মানুষ, আর পশ্চিমবাংলার সাপে কামড়ে মারা যায় কত মানুষ জানেন? 1,000 মানুষ। অফিসিয়ালি রেকর্ড বলছি, আনঅফিসিয়ালি 3,000। তো সাপে কেটে মারা যাওয়া রোগীর সংখ্যা কত? 3,000, আর অফিসিয়ালি 1,500। তাই আমি অত বিতর্কে যাচ্ছি না। মেডিকেল সায়েন্স বলছে সাপে কাটা রোগী যদি 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম এবিএস বলে তার শরীরে যদি প্রয়োগ করা হয়, তাহলে তাকে বাঁচানো যেতে পারে। কিন্তু আমরা দেখেছি আমাদের পাড়ার কাছে সাপে কামড়েছে, সঙ্গে সঙ্গে মারা যেতে দেখেছি, দেখি তো মেডিকেল সায়েন্স ভুল না আপনি ভুল? বলেন এবার কি হবে?
আমিও দেখেছি সাপে কেটেছে মারা গেছে। তো মেডিকেল সায়েন্স ভুল, মেডিকেল সায়েন্স কি ভুল? মেডিকেল সায়েন্সও উচিত, আপনি যেটা দেখেছেন ওটা উচিত। সাপে কেটেছে ঠিক কথা, হার্ট অ্যাটাক করে মারা গেছে, হার্ট ফেল করে মারা গেছে। সাপে কেটেছে ঠিক কথা, সাপের বিষে মারা যায়নি, লোকটি মারা গেছে কিভাবে? ভয়ে হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করেছে, সাপে কেটেছে মরে যাবো। এই হচ্ছে আপনাদেরকে এসআইআর হবে, এসআইআর এর কারণে বলছে কেন ফেলবে, ওই এসআইআর এর কারণে মরে যাবে। 100 মিনিটের মধ্যে যে অ্যান্টিভেনম দেন বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্টিভেনম দেওয়ার পর্যন্ত আপনাকে সময় দিচ্ছে না, আপনার ঘরে ফর্ম আসার আগেই আপনাকে মেরে ফেলছে। সুসাইড করলে এখন কি হয়? আমাদের কাজ কি হবে? অ্যান্টিভেনম দিও। আজকে আমি এসেছি অ্যান্টিভেনম দিয়ে যাবে। তার আগে বলি, আপনাদের এখানে খবর আছে আমার আমদানি আছে 3টে বুথে বিএলওরা নাকি মানুষের বাড়িতে গিয়ে ফোন দিচ্ছে না, এবং এটা নাকি সেখানে বাড়ি আছে, সেইটাই নাকি তার বাড়িতে বসেই করতেছে। হ্যাঁ, আমি আপনারা বলবো, আপনি নিয়ে এসছেন বা যাদেরকে নিয়ে আসছে বলছে একটা সুযোগ দেওয়া দরকার, আসলে মানুষের নামে কমপ্লেন করা একটা সুযোগ দেওয়া দরকার। আজকের পর থেকে আপনারা কারো বাড়িতে যাবেন না আনতে। নির্বাচন কমিশন বলছে আপনার বাড়িতে ফর্ম দিয়ে যাবে, আপনাকে সই করা হবে। সই করেছিল বাবু? হ্যাঁ, সই করেছিল যদি ফর্ম নেওয়ার সময়। তো নির্বাচন কমিশন কি বলছে? আপনার বাড়িতে যাবে, আপনাকে ফর্ম দেবে, 2টো ফর্ম দেবে, ভোটার পিছু 2টো ফর্ম দেবে, আপনাকে সই করাবে। তো আজকের পর থেকে যদি কোনো ডিএলও বলে আমার বাড়িতে আপনার যাবেন না, তাকে ওয়ার্নিং দেবেন যে আমি যাবো না, আপনি দিয়ে যাও। সে যদি ভদ্র ভাষায় বলে ঠিক আছে আমি যাচ্ছি, আর না হলে 1950, তাই তো নাকি? তো হ্যাঁ, তোমার ফোনটাকে 1950 টোল ফ্রি নাম্বার আছে, আমাকে ফোন করতে লাগবে না, পয়সাও লাগবে না। ফোনটা কিনবেন 1950, আপনার ফোন করে বলবেন আমার একটা কমপ্লেন আছে, আমার বিএলও বুথ লেভেল অফিসার কি করেছে, তার নাম জেনে গেছেন। আপনার বুথ আপনি জানেন, আমি অমুক বিধানসভার অমুক বুথ থেকে বলছি, আমার অফিসার বাড়িতে এসে ফর্ম দিচ্ছে না, আমার অফিসার কি করছে, নিজের বাড়িতে বসে এই করছে না, তার পার্টি অফিসে হোক তার বাড়িতে বসে আমাদের ফর্ম দিতে বলছে। শুধু কমপ্লেনটা করুন, কমপ্লেনটা আজকে করবেন না, আমি একটা সুযোগ দেওয়া করতে পারি, আমি একটা এসে কারো বাঁশ দিয়ে চলে যাবো, ক্ষতি করে এই বাঁশ শব্দটা তুলে দিলাম, কারো ক্ষতি হয়ে যাক আমি চাইবো না, কিন্তু শুধরানোর সময় দেওয়া দরকার তো ভাই, আমি শুধরানোর সুযোগ নেবো। অর্থাৎ কি, তাহলে কি হলো, তাকে বলবেন ভাই যদি না আপনি 1950 কল করে তার নামে কমপ্লেন করার পরে বিশ্বজিৎ তাকে বিভিন্ন স্তরের নেতা আমাদের আছে, মাধ্যমে পাঠিয়ে দেন, তার কিভাবে 12টা বেজে 13টা করা যায় তখন আমরা ছাড়বো না। এবার আমাদের আসা যাক ফর্মটা আমি কিভাবে ফিল আপ করবো। আমার ফাইলটা কোথায় আছে? আচ্ছা, তোমার ফোনটা করে বললাম, গাড়ি থেকে আমার ফাইলটি এনে দাও। এই বাবুকে দুটো, একটা ভোটার কিছু, আচ্ছা আমি বলে রাখি বুথ লেভেল অফিসার কি, বুথ লেভেল অফিসার বিএলও, আমি বিএলও বলতে পারি বা শুধু অফিসারও বলতে পারি, কিন্তু বুঝে যাবেন তো নাকি? সবাই তো আপনি বসে যান না, বসে যান না, কিছু লোকটা একটু সুবিধা হবে, বাবুরা এটা চেয়ার আছে, করতে হবে চেয়ার, ঠিক আছে? আপনার বাড়ি শুনে নেন, সিস্টেমটা আমি বলছি, কে সিস্টেম মানবে কি মানবে না, কিভাবে মানাতে হবে আপনাদের দায়িত্ব, আমার সবটা পারবো না, আমি দোষ দিতে পারবো না। সিস্টেমটা আপনাদের বলে দেন, দুধকে দুধ পানিকে পানি, ভালো আর খারাপ আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি, কোনটা গ্রহণ করবেন আপনার ব্যাপার। আমরা 2021 সালে বলেছিলাম, 2024 সালে বলেছিলাম পার্লামেন্টে পাঠান লড়াইটা করবে, কিন্তু ভোট নিয়ে দেখুন ওয়াকআপ হয়ে পার্লামেন্টে আপনি যাকে ভোট দিয়ে পাঠালেন আপনার তিনি একটা শব্দ খরচ করবেন, আর যদি জামিন বাবুকে পাঠাতেন পার্লামেন্টের চাপড়ে মোদীকে উত্তর দিতে অন্তত। ঠিক আছে, আমি ভালো খারাপ কোনটাকে বুঝিয়ে দিয়ে যাবো, যেটা আপনারা গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার, আমি জোর করে গ্রহণ করাতে পারবো না। ঠিক আছে, এখন এখানে আসছি, এই ধরনের ফর্ম বুথ পিছু দুটো করে দেবে। আপনার বাড়িতে 3টে ভোটার আছে, তাহলে কটা ফর্ম হবে? এই রিয়াকশন দিয়ে ভালো লাগবে। প্রথম কাজ কি হবে আপনার, এই দেখুন, এই যে আমি বললাম না নাগরিকত্ব যাচাইয়ের ক্ষমতা বা রাইট, ইসিআই এর না, ইসিআই মিন্স ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া,
ওনার নাম বলেছি তো, এখানে কি লেখা আছে জানেন? ফর্মের মাথায় ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা, সেটাই ভারতের নির্বাচন কমিশন, বাংলাতে করোনা ফর্ম। এখানে কোথাও লিখে আছে নাগরিকত্ব প্রমাণের ফর্ম? না। কি লেখা আছে? করোনা ফর্ম। ভোট এটা কি লেখা আছে? করোনা ফর্ম। তোমার কাছে ওটা আমার, ওটা আমার করোনা ফর্ম। তাহলে একটা কনফিউজ, আমি এটা কথা বললাম সত্য প্রমাণ হলো তো? আমি কি বললাম নাগরিকত্ব যাচাইয়ের ব্যাপার না এখানে? তাহলে লেখা থেকে তো প্রমাণ হলো। তাই যেটা আছে বলতে অনেকে বলতে পারে এখান থেকে ওইটা হলে সেখান থেকে ওইটা হতে হবে, তাহলে ঘরে ঘরে ঢুকে পালন করে বাইরে থেকে অ্যাক্সিডেন্ট হতে সম্ভাবনা আছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে না? অ্যাক্সিডেন্ট মানুষ মারা যাচ্ছে না? তুমি ভাই বাইরে বেরো বেরো ঘরে ঢুকে পালন করে বসতে হবে। বাথরুমে যাবে ঘুরে যাবে আন্ডারগ্রাউন্ড করতে হবে। বাড়িতে বাথরুমে না এত ধ্যামনা লোক কিছু বেরিয়েছে। এইটা বলছি বলছে ভাইজান, বলছে নওশাদ ভাই বোকা বানাচ্ছে লোককে, এইটা থেকে সেইটা হবে ওইটাই। ভাই আমি যতটুকু জানিয়েছি ইলেকশন কমিশন ততটুকু ঘুরে বলাটা উচিত কি উচিত নয় ভাই আমার? পরে কিছু যদি হয় তার জন্য যদি সংবিধান বিরোধী হয় লড়াই করবো। যতটুকু কাগজ দেখতে পেয়েছি সংবিধানের গণ্ডির মধ্যে আছি, ওই জন্য সমালোচনা করছি না। সংবিধানের গণ্ডির বাইরে থাকা সমালোচনা করবো। কি আছে? গণনা ফর্ম। এবার হচ্ছে কি, এই গণনা ফর্মটা কে দেবে? তাও প্রিন্ট হয়ে আসছে। কি নাম লেখা আছে? ইদ্রিস আলী বিশ্বাস। ইদ্রিস আলী বিশ্বাস আপনাদেরকে আপনার বুথের ভোট দেবে অফিসার, তার ফোন নাম্বার দিয়ে আছে। এইটাই যে ইদ্রিস আলী বিশ্বাস, এই ফোন নাম্বারটা যাচাই করে দিতে হবে একবার। ভাই আমি তৃণমূল কংগ্রেসের সবাই চললাম, অনেক ভালো মানুষ আছে, তবে 10 চক্রের ভগবান বলতো আমি এদেরকে একটু বিশ্বাস করি না। ভালো কিছু মানুষ আছে, এটা আমি অস্বীকার করবো না, তবে তাদেরকে সাইড লাইন করে দিচ্ছে, তাদেরকে সাইড লাইন করে দিচ্ছে। যারা মার খেয়ে কেস খেয়ে দলটাকে, তৃণমূল দলটাকে তৈরি করলো ভালো, তারা সত্যভাবে চালাতে যাওয়া চাইছে, তারা আজকে মার খেতে না। যারা যদি তোলা তুলতে পারবে তৃণমূল তত বড় কথা, যারা দুর্নীতি করবে তত বড় কথা। এই লোকটাই যে নির্বাচন কমিশন দিয়ে পাঠাচ্ছে না, তৃণমূল ওই লোক থেকে সরিয়ে এই লোক থেকে ঢুকিয়ে দিচ্ছে, এটাও তোমাকে প্রধান করবে আগে। এই হাতে কিন্তু অনেকটা নির্ভর করছে, এই লোকটির হাতে অনেকটা নির্ভর করছে। এটা যাচাই বাছাই কি করে করবেন?